লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। বিদ্যা লাভে লোকসান, নাই অর্থ নাই মান। হীরক রাজার দেশের এই বিখ্যাত উক্তিগুলি আজ বোধহয় সত্যিই প্রমাণিত হলো। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন প্রসঙ্গে কথাটা বলছি। অবশ্যই স্কুল সার্ভিস কমিশনে যে ব্যাপক আকারের দুর্নীতি হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলছি আজকে। নমস্কার, আমি কিশোর জর্দার। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের এক কলমের খোঁচায় পশ্চিমবঙ্গের প্রায় 26,000 চাকরিজীবীর চাকরি বাতিল হলো। সংখ্যাটা 25,752। এই ঘটনার মধ্য দিয়ে এই বিশাল সংখ্যক চাকরিজীবীদের জীবনে নেমে এসেছে ভয়ঙ্কর দুর্দশা। কারণ একটাই, নিয়োগের ক্ষেত্রে ব্যাপক আকারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করা হয়েছে, যার ফলস্বরূপ এই বিশাল সংখ্যক চাকরিজীবীদের জীবনে অন্ধকার নেমে এসেছে। খুব স্বাভাবিকভাবেই এই ক্ষতিগ্রস্ত শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের আশ্বস্ত করার জন্য, তাদের কিছু একটা নিদান দেওয়ার জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের সঙ্গে দেখা করেছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, তিনি যাদের সঙ্গে দেখা করলেন, যাদের সাথে কথা বললেন, তারা কি সকলেই যোগ্য, নাকি এই যোগ্যদের ভিড়ে অযোগ্যরাও উপস্থিত হয়েছিলেন? প্রশ্ন তো উঠবেই। কারণ এই যোগ্য শিক্ষকদের মাঝে যদি অযোগ্যরাও উপস্থিত হন, তাহলে মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি বার্তাটা কাদের দিলেন? মুখ্যমন্ত্রী কি শুধুমাত্র যোগ্যদের পাশে দাঁড়াতে চান, নাকি অযোগ্যদের পাশেও দাঁড়াতে চান? এটা কিন্তু একটু বোঝার বিষয়। এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই যোগ্য, বা তারা সকলেই অযোগ্য, বা যোগ্য অযোগ্য সকলেই মিলেমিশে ছিল, এই নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই স্টেডিয়ামে প্রবেশ করার জন্য যে গেট পাস ব্যবহার করা হয়েছিল, সেই গেট পাসে একটা বিশেষ কথা লেখা ছিল, আমরা যোগ্য। এই কথাটা সত্যিই খুব আপত্তিজনক। কেন? কারণ এই স্টেডিয়ামের মধ্যে সমস্ত ক্ষতিগ্রস্ত শিক্ষক কিন্তু প্রবেশ করতে পারেননি। কিছু সংখ্যক প্রবেশ করেছেন, আর বেশিরভাগ ক্ষতিগ্রস্ত শিক্ষকই কিন্তু স্টেডিয়ামের বাইরে ছিলেন। তাহলে এখান থেকে একটা প্রশ্ন স্বাভাবিক হয়ে ওঠে যে এই গেট পাস নিয়ে যারা গ্যালারির মধ্যে প্রবেশ করলেন বা স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করলেন, তারাই যোগ্য, এবং যারা প্রবেশ করতে পারলেন না তারা তো অ্যাকচুয়ালি পাস পাননি। তাহলে তারা কি, যারা স্টেডিয়ামের বাইরে রয়েছে তারা কি প্রত্যেকেই অযোগ্য? এই বিষয়টা কিন্তু চিন্তা করার মতন বিষয়। কেন চিন্তা করার মতন বিষয়, এটা আমি আরও একবার বলছি। কারণ ওই গেট পাশে লেখা ছিল আমরা যোগ্য। এই আমরা যোগ্য কথাটার মধ্য দিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে যে মুখ্যমন্ত্রী যদি সত্যিই যোগ্যদের পাশেই থাকতে চান, তাহলে কেন তিনি যোগ্য এবং অযোগ্যদের পৃথক করলেন না? কেন তিনি যোগ্য এবং অযোগ্যদের নির্বিশেষে সকলকেই স্টেডিয়ামের মধ্যে এন্ট্রি নেওয়ার সুযোগ করে দিলেন? আরও একটা বিষয় এখানে লক্ষ্য করা গেছে যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে গেছেন যারা চাকরি হারিয়েছেন, অর্থাৎ ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকাদের সাথে তিনি কথা বলতে গেছেন, তাদের কথা শুনবেন তিনি। কিন্তু দেখা গেছে মাত্র 3 থেকে 4 জন শিক্ষকদের প্রতিনিধিদের সাথে তিনি কথা বলেছেন বা তাদের কথা শুনেছেন। এর পরবর্তী যারা বক্তব্য রেখেছেন তারা ছিলেন, তাদের মধ্যে কেউ ছিলেন কথা সাহিত্যিক, কেউ ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং কেউ ছিলেন মুখ্যমন্ত্রীর স্নেহধন্য কোনো ব্যক্তিত্ব। এখানে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হচ্ছে না যে শিক্ষা দুর্নীতির বিষয়ে কথা সাহিত্যিক, উপাচার্য বা মুখ্যমন্ত্রীর স্নেহধন্য কোনো ব্যক্তিত্বের এখানে কি সম্পর্ক? তারা অযথা কথা বলে সময় কি নষ্ট করলেন না? এবং তারা যে সমস্ত বক্তব্য রেখেছেন দেখা যাচ্ছে অধিকাংশই বলেছেন, বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছেন, কেউ আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা গুণগান করলেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত অপ্রাসঙ্গিক কথাবার্তা কি এখানে একান্তই বলার প্রয়োজন ছিল? এই সমস্ত দেখে কি আপনার মনে হয় না যে এরা মুখ্যমন্ত্রী শুধুমাত্র গুণগান করতে এসেছেন? এরা আদৌ মূল সমস্যার কোনো সমাধানের জন্য আসেননি। এই সমস্ত ব্যক্তিদের বক্তব্য শেষ হওয়ার পর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রেখেছিলেন। তার বক্তব্যের মধ্য দিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং কিছু বিষয় উঠে এসেছে। তার মধ্যে একটা বিষয় রয়েছে এই যে তিনি মন্তব্য করেছেন যে কারো চাকরি যেতে দেব না, কারো চাকরি যেতে দেব না। কিন্তু মজার বিষয় হচ্ছে অলরেডি তো চাকরি চলে গেছে, তিনি চাকরি চলে যেতে দেবেন না কিভাবে?
সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছেন বা একটা জাজমেন্ট দিয়েছেন, তার মানে কি তিনি আইনকে মান্যতা দিচ্ছেন না? সুপ্রিম কোর্টকে কি তিনি মান্যতা দেন না? তিনি কি সুপ্রিম কোর্টেরও উপরে অবস্থান করছেন? করতেই পারেন, কারণ তিনি তো আইনজ্ঞ কম নন, তিনি তো একজন বিশিষ্ট আইনজ্ঞ ব্যক্তি। তিনি আরও একটা খুবই ইন্টারেস্টিং কথা বলেছেন, ভলেন্টিয়ার হিসেবে আপনারা কাজ করুন। অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেল তাদেরকে তিনি বলছেন ভলেন্টিয়ার হিসেবে কাজ করুন আপনাদের প্রতিষ্ঠানগুলিতে। এটা ব্যাপারটা কেমন যে অনেকে যারা পার্মানেন্ট শিক্ষকতা করার যোগ্য, যাদের ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট টিচার, নামের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট টিচার এই শব্দটা ব্যবহার হয়ে আসছিল এতদিন, তারা হঠাৎ করে ভলেন্টিয়ার হিসেবে কি করে কাজ করবে? এটা কি কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচি নাকি যে ভলেন্টিয়ার হিসেবে তারা সেবা করবে? এটা একটা আপত্তিকর বিষয় নয় কি? দেখুন, লুকোচুরির কোনো ব্যাপার নেই। তিনি প্রকাশ্যে এবং দৃঢ় কণ্ঠে বলেছেন, আমি সুপ্রিম কোর্টের রায় মানি না, কোট আনকোট, আমি সুপ্রিম কোর্টের রায় মানি না। কারণ এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তিনি আমাদের সর্বেসর্বা, তিনি শেষ কথা, যা বলবেন সেটাই শেষ কথা। সুপ্রিম কোর্টকে, সুপ্রিম কোর্ট যা ইচ্ছা বললেই হলো নাকি? সুপ্রিম কোর্ট একটা কথা বলবে সেটা আমাদের মানতে হবে? এটা হতেই পারে না। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সব বিষয়ে শেষ কথা বলবেন। মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে রাজনীতি থেকে আইসোলেট করে রাখা উচিত। তার মানে সবই কি তার ইচ্ছেতেই হবে? বিকাশ রঞ্জন বাবুর ওপর তার এত কিসের রাগ? তিনি তো দুর্নীতিকে সামনে নিয়ে এসেছেন, এটাই কি তার অপরাধ? কখনো তিনি ফিরদৌস শামীমকে আক্রমণ করছেন, কখনো তিনি বিকাশ রঞ্জনকে আক্রমণ করছেন, কখনো হাইকোর্টকে আক্রমণ করছেন, কখনো সুপ্রিম কোর্টকে আক্রমণ করছেন, কিন্তু কখনোই মুখ্যমন্ত্রীর মুখে তার সিস্টেমের যে ত্রুটি আছে সে কথা শোনা গেল না। তার মন্ত্রিসভার কিছু সদস্য যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, একথাও তিনি কখনোই স্বীকার করলেন না। তার দল যে করাপ্টেড বা তার দলের মধ্যে ন্যূনতম ভুল হলেও হয়েছে এটুকু তিনি স্বীকার করতেই পারতেন, সেটাও স্বীকার করলেন না। সব দোষ সিপিআইএমের, সব দোষ বিজেপির, সব দোষ সুপ্রিম কোর্টের, সব দোষ হাইকোর্টের, সব দোষ বিকাশবাবুর এবং সব দোষ ফিরদৌস শামীমের। টিএমসির কোনো দোষ নেই, মন্ত্রিসভার কোনো দোষ নেই, এসএসসিরও কোনো দোষ নেই। দোষ তিনি দেখতে পাচ্ছেন না। তিনি আরও একটা কথা বলেছেন যে সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারেনি। এই কথা শুনে হাসবো না দুঃখ প্রকাশ করব কিছুই বুঝতে পারছি না। আসলে এই যোগ্য এবং অযোগ্যদেরকে বাছাই করার দায়িত্ব কি সুপ্রিম কোর্টের? একেবারেই নয়। সুপ্রিম কোর্ট তো তথ্য যাচাই করে, তথ্যের উপর ভিত্তি করে তার জাজমেন্টটা দেবে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বহুবার প্রথম থেকেই বলে এসেছিল যে আপনারা তালিকা দিন, যোগ্য কারা এবং অযোগ্য কারা তাদের তালিকা দিন। অনেকবার সময় দেওয়া হয়েছে, অনেক বছর সময় দেওয়া হয়েছে, তারপরেও এসএসসি বলুন, সরকার বলুন, কোনো পক্ষই এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিতে পারেনি। অথচ মুখ্যমন্ত্রী খুব সহজেই বলে দিলেন যে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারলো না। এটা তো সুপ্রিম কোর্টের কাজ নয়। বলছেন সরকারকে নাকি যোগ্য আর অযোগ্য বাছাইয়ের সুযোগটা পর্যন্ত দেওয়া হয়নি। আজব কথা। মানে মিথ্যে কথা এমন কনফিডেন্সের সঙ্গে জোর গলায় কিন্তু বলতে সবাই পারে না। এটা একটা আর্ট বলতে পারেন। কারণ কথায় আছে যে মিথ্যে কথা বারবার বলো, জোর দিয়ে বলো, একটা সময় সেটাকে সত্য বলে মানতে সবাই বাধ্য হবে। মুখ্যমন্ত্রী সেই চেষ্টাই করে যাচ্ছেন যাতে এই মিথ্যেটাকে সত্য বলে প্রতিষ্ঠা করা যায়। কিন্তু বাংলার জনগণ তো জেনেই গেছে যে কি সত্য এবং কি মিথ্যা। সুপ্রিম কোর্ট আদৌ রাজ্য সরকারকে সময় দিয়েছিল কি দেয়নি যোগ্য এবং অযোগ্য বাছাই করার জন্য? সবাই জানি আমরা। সুতরাং এটা আলাদাভাবে বলার কোনো অবকাশ রাখে না। এবং সবশেষে তিনি 2 মাস সময় চেয়ে নিয়েছেন। এই 2 মাসের মধ্যে তিনি চাকরি নিশ্চিত করে দেবেন। কারণ দেখুন, 2 মাস সময় চেয়ে নিয়েছেন চাকরি নিশ্চিত করে দেবেন বলে। কিসের ভিত্তিতে চাকরি নিশ্চিত করবেন কেউ জানে না। কোন মানদণ্ডের উপরে ভিত্তি করে চাকরি নিশ্চয়তা দেবেন কেউ জানে না। সুপ্রিম কোর্ট যেখানে বিচার ব্যবস্থার হায়ার অথরিটি একটা জাজমেন্ট দিয়েছে, সেটাকে মান্যতা না দিয়ে তিনি বলছেন যে সকলের চাকরি নিশ্চিত করবে। কিভাবে করবে উনি জানেন।
এখানে আমার ধারণা যে এই 2 মাস সময় চেয়ে নেওয়ার অর্থ হচ্ছে কি, এই 2 মাসের মধ্যে তিনি এই বিষয়টা, গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ আসলে, তার দলের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে, তার সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তিনি ধামাচাপা দিয়ে বিষয়টাকে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে খুব ভালোভাবেই পারেন। এক্ষেত্রেও আশা করি সেই চেষ্টাই তিনি করবেন এই 2 মাসের মধ্যে। ওইসব চাকরির নিশ্চিতকরণ কিছুই নয়, জাস্ট ললিপপ সকলের হাতে একটি করে ধরিয়ে দিয়ে তিনি ক্ষান্ত হয়েছেন। সবশেষে একটা কথা আমি বলবো যে এই যে বঞ্চিত শিক্ষকরা বা ক্ষতিগ্রস্ত শিক্ষকরা, তারা নাকি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে গেছেন। পুরো বক্তব্য শোনার পর বা পুরো যে আলোচনা সভা এটা দেখার পর আমি তো বুঝতেই পারলাম না যে এই ক্ষতিগ্রস্ত শিক্ষকগণ বা এই ডিপ্রাইভড টিচাররা মুখ্যমন্ত্রীকে কি একটাও প্রশ্ন করেছেন। আমি তো বুঝতেই পারিনি কোনটা প্রশ্ন করেছেন কি করেননি। যাই হোক, তারা কিন্তু চাকরি হারানোর পর নিজেদের দুরবস্থার কথাটাই বলে গেছেন, প্রশ্ন কিন্তু একটাও করেননি। এবং আরেকটা বিষয় যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা তো দূরের কথা, এই যে তারা বিচার ব্যবস্থার প্রতি তারা প্রশ্ন চিহ্ন তুলেছে, বিচার ব্যবস্থাকে তারা আক্রমণ করেছে, কিন্তু সরকারকে কোনো আক্রমণ করেনি, সরকারের সিস্টেমকে কোনো আক্রমণ করেনি, সরকারের দালালদের কোনো আক্রমণ করেনি, সরকারি ব্যবস্থার উপরে কোনো আক্রমণ করেনি, সর্বোপরি কোনো রাজ্য সরকারের কোনো ত্রুটি বিচ্যুতি নিয়ে তারা একটা শব্দও খরচ করেনি। মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে রাজা তোর কাপড় কোথায় এই কথাটা বলার সৎসাহস কেউ দেখাতে পারলেন না। এনারা কিভাবে নিজেদের অধিকার আদায় করবে? সুপ্রিম কোর্টের বিরুদ্ধে, জাজমেন্টের বিরুদ্ধে গিয়ে? মোটেই না, এটা কখনোই সম্ভব হবে না। যদি সিস্টেমটাকে আপনারা শুধরাতে না পারেন, যদি সিস্টেমের বিরুদ্ধে যদি কথা না বলতে পারেন, তাহলে আপনাদের অধিকার বঞ্চিত থেকেই যাবে, আপনারা বঞ্চিত থেকেই যাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।